জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা ওয়েবসাইটের মধ্যে আমরা যদি এটা হচ্ছে কি, দিস ইজ ফ্লো প্রসেস, এটা হচ্ছে ফ্লো প্রসেস। এখন এই জন্যই চলে আসছে কি আপনার ভার্চুয়াল ডম। ভার্চুয়াল ডম হচ্ছে রিঅ্যাক্টর কনসেপ্ট। সে ভার্চুয়াল ডম কি করে? একটু আচ্ছা, ভার্চুয়াল ডমটা কি করে আমি আপনাকে দেখাই। ধরেন এই ইমেজটাকে আমি নিই। আচ্ছা, আমি এখান থেকে দেখাই, ঠিক আছে। ভার্চুয়াল ডমটা কি করে? ধরেন আপনার রিঅ্যাক্ট অলওয়েজ কিসে কাজ করে, কম্পোনেন্ট বেস, ঠিক আছে। ধরেন এখানে এ হচ্ছে একটা কম্পোনেন্ট, তারপরে বি হচ্ছে আর একটা কম্পোনেন্ট, সি হচ্ছে একটা কম্পোনেন্ট, আবার সি এর আন্ডারে ধরলাম ডি, ই, ঠিক আছে। তাহলে এটার ফ্লোটা কি হচ্ছে, এ ধরলাম এটা অ্যাপ কম্পোনেন্ট, এটা হচ্ছে প্যারেন্ট, সবার প্যারেন্ট কম্পোনেন্ট। এখন এই আবার এ থেকে আসলো কি, সি, আবার সি এ থেকে আসলো কোনটা, এ দুইটা, ধরলাম এ দুইটা। এখন এই বি এর থেকে আবার আসতে পারে, আচ্ছা, বি এর থেকে দরকার নেই, আচ্ছা, এ দিলাম। তাহলে এখন আমি দেখলাম কি, আমার এ কম্পোনেন্ট বি কম্পোনেন্ট, এ বি এর পরে কিন্তু এ এর চাইল্ড কম্পোনেন্ট কি বি, বি এর কিন্তু আর কোনো চাইল্ড কম্পোনেন্ট নেই। আবার এ এর চাইল্ড কম্পোনেন্ট কি সি, এখন সি এর চাইল্ড কম্পোনেন্ট আবার ডি, ঠিক আছে। এখন ধরলাম আপনি ডি কম্পোনেন্টের মধ্যে কিছু একটা চেঞ্জ করছেন, আমি এটাকে একটা ডুপ্লিকেট করলাম। এখন এই ডি কম্পোনেন্টে আপনি কিছু একটা চেঞ্জ করছেন। এখন এই কম্পোনেন্টের সাথে দেখেন তার প্যারেন্ট সি, আবার তার প্যারেন্ট এ। যখন আপনি ডি কম্পোনেন্টে কিছু একটা চেঞ্জ করবেন তখন কিন্তু সে রিয়েক্টর কনসেপ্ট কি, সে তার এ কম্পোনেন্টে কোনো কিছু টাচ করবে না, সে সরাসরি আপনার এ কম্পোনেন্টটাকে রেন্ডার করে দিবে, এগুলাকে ধরবে না, ঠিক আছে। এই এই কনসেপ্টটাকেই বলে রিয়েক্টর ভার্চুয়াল ডম। এই যে, এই যে দেখেন, এই যে ভার্চুয়াল ডম আর ব্রাউজার, ব্রাউজার কনসেপ্ট স্টেট চেঞ্জ, মানে আপনি যদি কোনো একটা স্টেট চেঞ্জ করলেন, ধরেন আমি এটাকে জুম ইন করি, ধরেন এটাকে যদি আমি জুম ইন করি, এইগুলো এটা কিন্তু আপনার আহ মানে ধরতে গেলে একটা ইন্টারভিউ কোশ্চেন, এগুলো করতেই পারে। আপনি দেখেন একটা স্টেট চেঞ্জ করলেন, কম্পিউট ডিফ, এই ডিফ মানে কি জানেন, এটাকে বলে হচ্ছে, এটা রিয়েক্টের একটা অ্যালগোরিদম, যে ভার্চুয়াল ডোমের অ্যালগোরিদম, সেটার নাম হচ্ছে ডিফিং, ঠিক আছে। এটার নাম হচ্ছে ডিফিং, DIFFING, ডাইপিং বা ডিফিং একটা হবে। আচ্ছা, এই সেই অ্যালগোরিদমের নাম হচ্ছে ডাইপিং অ্যালগোরিদম। এখন এই অ্যালগোরিদম কি করে, যেমন এখানে এটা চেঞ্জ করছে, স্টেট চেঞ্জ হয়েছে, রিয়েক্টের মধ্যে আপনার ভ্যালু চেঞ্জ করার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার স্টেট। আপনি ভেরিয়েবলের মধ্যে আপনি ডাইনামিক ভাবে চেঞ্জ করতে পারবেন না, সেটাকে বলে স্টেট চেঞ্জ। আচ্ছা, সেটা হচ্ছে এই যে ডিফিং যে অ্যালগোরিদম, সেটার মাধ্যমে হচ্ছে ভার্চুয়াল ডমের সিস্টেমটাই আপনার মেক করা হয়েছে এই অ্যালগোরিদম দিয়ে, ঠিক আছে। তারপরে এটা রেন্ডার করে, এখানে একটা কিছু চেঞ্জ করলাম, প্রথমে এটা ক্লিক হয়েছে, এখন এই ক্লিক হওয়ার পরে আবার স্টেট চেঞ্জ হয়ে আবার এ দুইটা হয়েছে, বাকিগুলা কিন্তু আর টাচ করে নাই, দেখছেন, তার প্যারেন্টকে কিন্তু টাচ করে নাই, ঠিক আছে। আর আমি একটু আগে যে কনসেপ্টটা দেখাইছি সেটা হচ্ছে ব্রাউজার ডম, এটা হচ্ছে ব্রাউজারের ডিফল্ট বিহেভিয়ার, আর এটা হচ্ছে কি রিয়েক্টের নিজস্ব বিহেভিয়ার। ওকে, এটা কি বুঝছেন? এখানে আর কোনো কারো কোশ্চেন আছে?
আচ্ছা, নাই। ওকে, তাহলে এই দুইটা জিনিস আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব। ওকে, এটাকে এখান থেকে রাখি। ওকে, এখন আমরা বুঝতে পারছি তাহলে আমরা কেন রিয়েক্ট ইউজ করব। আমরা রিয়েক্ট ইউজ করব শুধু অনলি ফর দিস ফ্যাসিলিটিস, ঠিক আছে, এটার জন্য। এখন আমরা আহ আমাদের একটা, আমরা কি করব, আমরা হচ্ছে করতে পারবো আমরা সামনে একটা, আপনাদেরকে আমি একটা প্রজেক্ট করে দেখাবো, একটা ই কমার্স প্রজেক্ট আর একটা টু ডু অ্যাপ্লিকেশন আর ওয়েদার অ্যাপ্লিকেশন একটা দেখাবো, ঠিক আছে। ওইটা যখন দেখাবো তখন আপনাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি একটা রিয়েক্ট, আমার এখানে রিয়েক্ট প্রজেক্ট আছে অনেকগুলা। উম, আচ্ছা, আমি একটা, আমরা রিয়েক্ট হচ্ছে ভিত্তি, আমরা রিয়েক্ট ইনস্টল করব এখান থেকে। তাই ইয়ার্ন ইউজ করতে পারি, ইয়ার্ন ভালো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই কমান্ডটা যখন নিলাম, নেয়ার পরে আমাদের, আচ্ছা এটাকে দিলাম ওয়ান। আমরা এখানে কি করলাম, আমাদের টার্মিনালটা ওপেন করলাম, দেন এটাকে পেস্ট। কি রে ভাই, আমার ইয়ার্ন কি আবার পুরো সেটআপ নষ্ট হয়ে গেছে। আমি এনপিএম দিয়ে করতেছি, আমি হচ্ছে উইন্ডোজটা দেওয়ার পরে আমার একটু ইয়ার্ন সেট আপ করা হয় নাই। আচ্ছা, ভাইট প্রজেক্ট, এটাকে রিয়াক্ট প্রজেক্ট দিলাম। আমরা ডিরেক্টলি রিয়াক্ট টাইপ স্ক্রিপ্ট ইউজ করব না, দেখেন আমরা কিভাবে রিয়াক্ট কে ইনস্টল করি। আমরা এখানে জাভা স্ক্রিপ্ট প্লাস, আচ্ছা পিওর জাভা স্ক্রিপ্ট ইউজ করবো। তারপরে এটা কি কি বলতেছে, আচ্ছা ডিফল্ট যা যা আছে তাই ইনস্টল উইথ, ওকে, ডিফল্ট যা আছে তাই। হুম, আচ্ছা আমরা একটু রিয়েক্টের ডকুমেন্টেশন, রিয়েক্টের ডকুমেন্টেশনে যদি যাই, আচ্ছা রিয়েক্টের মধ্যে আমরা একটা কম্পোনেন্ট বিল্ড করা মানে হচ্ছে একটা ফাংশন, সেটাই হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট। সেটাই কি বলে, এখন এটার মধ্যে আবার দুইটা ফাংশনের দুইটা নাম হতে পারে, একটা হচ্ছে পিওর ফাংশন বা পিওর কম্পোনেন্ট, আর একটা হচ্ছে কি ইমপিওর ফাংশন আর ইমপিওর কম্পোনেন্ট। এই দুইটা কনসেপ্টকে একটু বোঝার ট্রাই করেন। সেটা হচ্ছে আমরা যদি ধরেন একটা ভেরিয়েবলের মধ্যে একটা নাম্বার রাখলাম, ধরলাম যে আমাদের আগের কোডটা কই, আহ আচ্ছা কনস্ট, এটা ধরলাম যে ফার্স্ট নাম্বার। আচ্ছা আমরা এখান এখান থেকে এই যে, আহ, আহ, আচ্ছা পিওর আর ইমপিওরটা আমরা পরে বুঝবো, এটা বেশি তাহলে এখন বুঝলে মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, এখন রিয়েক্টে আমরা নর্মালি ফাংশন যেভাবে লিখে সেভাবে ফাংশন লিখবো রিয়েক্টের কম্পোনেন্টের ক্ষেত্রে, কিন্তু জাস্ট হচ্ছে আপনার এটা ফার্স্ট লেটারটা আপনার ক্যাপিটাল দিতে হবে, ঠিক আছে।
আপনার এইভাবে হচ্ছে রিয়েক্টর ফাংশন লিখবেন, তখন ডিফল্ট জাভাস্ক্রিপ্টের কিন্তু প্রত্যেকটা ফাংশনই হচ্ছে এক একটা অবজেক্ট। ওকে, কিন্তু আপনার এখানে রিয়েক্টের মধ্যে আপনি যখন এই যে পাঁচ লেটারটা দিবেন, তখন সে এটাকে JSX রিটার্ন করে, JSX। ঠিক আছে, যখন আপনি এইভাবে ফাংশনটা লিখবেন তখন সে রিটার্ন করবে কি, তার রিটার্নের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো এক একটা JSX হিসেবে কাউন্ট হবে। দ্যাটস ওয়াই আমরা HTML এর মতো করে ট্যাগ রিয়েক্টে ইউজ করতে পারি। যেমন H1 ট্যাগ, আমরা যদি বলি যে না H1 ট্যাগ লিখতেছি, আসলে কি এটা কিন্তু H1 ট্যাগ না, এটা আসলে একটা JSX। আচ্ছা, আমাদের এটা ইনস্টল হয়েছে, হয়েছে। এটাকে আমরা ওপেন করি। আচ্ছা, ওপেন করছি, এই যে দেখেন এখানে ক্লিক করতেছি, একটা ভ্যালু বাড়তেছে। ক্লিক করতেছি, একটা ভ্যালু বাড়তেছে। এখন এই ভ্যালুটা বাড়তেছে কিসে, স্টেট চেঞ্জ হচ্ছে, এটাকে বলে কি স্টেট চেঞ্জ। যে আমি যে আবার রিলোড দিই, এখন স্টেটের ভ্যালুটা কি, এখন স্টেটের ভ্যালুটা কিন্তু 0। তো যখন আমি এটাতে ক্লিক করতেছি, তখন আমার একটা কি হ্যান্ডেল হচ্ছে, একটা ইভেন্ট। জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট অবজেক্ট মডেলে আপনার কি থাকে, এই যে যেমন একটা বাটনের মধ্যে যেমন bpn ডট অ্যাড ইভেন্ট লিসেনার। ওকে, ধরেন আমি জাস্ট ফুললি লিখলাম না, ধরেন এটাকে ক্লিক করলে কি হবে, ধরেন একটা ফাংশন দিলাম, ধরেন একটা জিনিস কনসোল হবে। ওকে, এই সেম জিনিসটা হচ্ছে এই যে একটা ইভেন্ট লিসেনার থাকে, এটাকে ক্লিক করলে একটা ফাংশন কল হয়। সেই ফাংশনটা কি করে, এই যে জিরো ভ্যালুটা যেখানে রাখতে, সেই স্টেটটাকে চেঞ্জ করে। ওই যে আগের এই যে ডকুমেন্ট অবজেক্ট মানে কি, সে কম্পেয়ার করে, অলওয়েজ এটা কম্পেয়ার করে যে আমার আগের স্টেটটা কি ছিল, আরে আগের স্টেটে তো এরকম কোনো কিছু চেঞ্জ নাই, তাহলে এখন বর্তমান স্টেট যেহেতু এখানে চেঞ্জ হয়েছে, তখন সে কম্পেয়ার করবে দুইটার মধ্যে। কম্পেয়ার করে দেখবে যে না এটা আমার আপডেটেড, এটা আমার আপডেট হয়েছে, তার মানে এটাকে আপডেট করে দিই, বাকিগুলোকে আমি ধরবো না। ওকে, এটা হচ্ছে আপনার রিয়েক্টের ফুল প্রসেসটা কম্পেয়ার করে সে। ঠিক আছে, আচ্ছা, এখন এটার কোডটা যদি আমি একটু দেখি যে ক্লিক হচ্ছে কিভাবে স্টেট চেঞ্জ হচ্ছে, আমি ক্লোজ করি। আচ্ছা, আমার এটা যেহেতু রানিং আছে, তাহলে আমি সব কাটি। ওকে, তাহলে এখানে আমাদের রিয়েক্টের যখন আমি সেট আপ করলাম, তখন আমাদের কয়েকটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে পাবলিক, তারপরে সোর্স। সোর্সের মধ্যে আমার অ্যাসেটস, তারপরে অ্যাপ ডট জেএসএক্স, মানে এটাই হচ্ছে আমার মেন প্যারেন্ট। ঠিক আছে, আর এরপরে আপনার হচ্ছে ডট গিট ইগনোর। গিট ইগনোর ফাইল কেন ইউজ করে, যে আমাদের কিছু ইম্পর্টেন্ট কিছু ফাইল এখানে থাকতে পারে, যেগুলো আমরা গিটে যখন পুশ দিব, তখন কিন্তু আমরা আমরা গিটে অ্যাভেলেবেল রাখবো না। এটা আমাদের সিক্রেট কিছু থাকতে পারে, ইএনভি। যেমন আমাদের ব্যাংকের কোনো পেমেন্ট গেটওয়ে যদি আমি অ্যাড করি, তখন সেটার কিছু সিক্রেট কি থাকে, সেগুলো আমরা এই গিট ইগনোরের মধ্যে, যেমন সিক্রেট কি গুলো যদি আমি ডট ইএনভি নামে একটা ফাইলে রাখি, যেমন এটা হচ্ছে আমার সিক্রেট, তাহলে সিক্রেট গুলো এরকম হতে পারে। ওকে, এখন এই ফাইলটাকে তাও আমি গিটে পুশ দিব না, তখন আমি কি করব, এই যে গিটে এসে এই যে ডট ইএনভি ফাইল কি এখানে আছে অলরেডি, না এখানে না, তখন এখানে ডট ইএনভি এইটা লিখে দিব। লিখে দিয়ে যখন আমি গিটের মধ্যে পুশ দিব, তখন এই ফাইলটাকে সে ইগনোর করবে। ওকে, আচ্ছা, এরপরে আমি আসি, তারপরে আসি হচ্ছে ইন্ডেক্স ডট এসটিএমএল। ইন্ডেক্স ডট এসটিএমএল সে কি করে দেখেন, পুরা রিয়েক্টের যতগুলো এলিমেন্ট আছে, রিয়েক্টের ফুল ওয়েবসাইটটা কিন্তু এটার আন্ডারেই থাকে। এই যে ডিপ যে রুট, এই রুটের ভিতরে কিন্তু অ্যাপেন্ড হতে থাকে। এই রুট কিন্তু আপনার থাকবেই, আপনি যত কিছুই লেখেন,
এই রুটের ভিতরে সব লিখতে হবে। ঠিক আছে? তারপরে মানে আপনার লিখতে হবে না, এটা অটোমেটিক্যালি রিয়েক্ট লিখে দিবে। ওকে। এই জন্যই হচ্ছে রিয়েক্টের একটি হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সিঙ্গেল পেজ, ওই যে এটা সিঙ্গেল পেজ কেন আসতেছে, যে এই টোটালি একটা ওয়েবসাইট আমি ধরলাম, এই প্রত্যেকটা কম্পোনেন্টে একটা ওয়েব পেজ বানানো হয়েছে। ধরেন একটা হোম পেজ, এখন এই হোম পেজের একটা কম্পোনেন্টের মধ্যে চেঞ্জ হইলো, তার মানে কি আপনার এই যে কোথায় ছিলাম, এখানে। আচ্ছা, তাহলে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার পরে সে কি করবে, ওই যে আপনার যে জেএসএক্স রিটার্ন করতেছেন সেটাকে তার পার্সারের মধ্যে দিয়ে আপনার এই যে রুট রুট ডিবের মধ্যে অ্যাপেন্ড করে দিবে। যেমন আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমি দেখবো এই যে রুট, সে এই রুট ডিপের মধ্যে সবকিছু রাখছে, কিন্তু এর বাইরে কিন্তু কিছু নাই, বডির মধ্যে রুট, এর মধ্যে সবকিছু। আচ্ছা, এখন আপনি আবার এখানে এই যে দেখেন, এখানে কিন্তু সোর্স করে কিন্তু মেইন ডট জেএসএক্স যে ফাইলটা, এটাকে কিন্তু দেখানো হয়েছে। এই মেইন ডট জেএসএক্স কি করে দেখেন, আহ, আপনার এই যে অ্যাপ ডট জেএসএক্স যে ফাইলটা, সেটাকে স্ট্রিক্ট মোডের মধ্যে আপনার কল করে দিছে। এখন এই স্ট্রিক্ট মোড কি করে, এই স্ট্রিক্ট মোড দেখবেন অলওয়েজ রিয়েক্টে কোনো ভ্যালু যদি আপনি কনসোলে চেক করতে যান, তখন কিন্তু ভ্যালু দুইবার দেখায়, দুইবার প্রিন্ট হয়। দুইবার প্রিন্ট হওয়ার রিজনই হচ্ছে এই স্ট্রিক্ট মোড। প্রোডাকশনে যখন আপনি, আমাদের ওয়েবসাইট কয়টা প্রসেসে চলে, একটা মিনিট, পানি খাই। আচ্ছা, আহ আমরা হচ্ছে একটা রিয়েক্ট ওয়েবসাইট দুটো ওয়েতে রান করতে পারি। একটা হচ্ছে ডেভেলপমেন্ট মোড, দুইটা মুডে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট মোড আর একটা হচ্ছে প্রোডাকশন মোড। তো এই স্ট্রিক্ট মোডটা আহ, সে ফোকাস করে হচ্ছে ডেভেলপমেন্ট মোডে। সে দুইবার টেস্ট করে, প্রথমে একবার টেস্ট করে, তারপরে আবার টেস্ট করে। আপনি যখন এটাকে তুলে দিবেন তখন দেখবেন যে সে আর দুইবার টেস্ট করতেছে না, একবারই প্রিন্ট করতেছে। কিন্তু যখন এটা প্রোডাকশনে রান করবেন, যখন আমাদের দুইটা কমান্ড থাকে, একটা হচ্ছে ইয়ান রান ডেভ, যখন এটা দিচ্ছি তখন ডেভেলপমেন্ট মোডে রান হবে। আবার যখন ইয়ার্ন স্টার্ট দেই, আগে বিল্ড করতে হবে, বিল্ড করার পরে তারপর স্টার্ট দিলে তখন এটা ডেভেলপমেন্ট, সেটা আমি পরে বলবো, ইন ফিউচার এটা আমরা দেখবো। তখন সে এটাকে ইগনোর করে দিবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্যাকেজ লক, সেটা হচ্ছে আপনার হচ্ছে প্যাকেজ ডট জেসনেরই একটা ডট জেনারেট হয় ব্যাবেলের। আচ্ছা, তারপরে প্যাকেজ ডট জেসনের মধ্যে এই যে দেখেন আমরা যে যে কমান্ড গুলো দিব, যে যে কমান্ড গুলো লিখবো, এই যেমন আমরা এটা কি দিয়ে রান করছি, এনপিএম দিয়ে। আমরা যদি ইয়ার্ন দিয়ে রান করতাম, তখন প্রজেক্টটা বিল্ড করার জন্য ইয়ার্ন বিল্ড দিতে হইতো। এনপিএম হলে কি এনপিএম রান বিল্ড, আর ডেভ ইয়ার্ন রান ডেভ, বা এনপিএম রান ডেভ। আর এটা আমরা রিয়েক্টার 19 ভার্সন ইউজ করতেছি। আর এটা কি, এই যে রিয়াক্ট ডম, ওই যে রিয়াক্ট ডম কি করে, ভার্চুয়াল ডম ইউজ করে। ঠিক আছে? আচ্ছা, আর আমরা যদি কোনো প্যাকেজ ইনস্টল করি তখন এটা ডেভ ডিপেন্ডেন্সির মধ্যে অ্যাড হতে থাকবে। ওকে। আর এটা ভিতরে একটা কনফিগ ফাইল, এটা আমরা যখন টেল উইন্ড অ্যাড করব তখন আমরা এটা এটা কাজ করতে পারবো। টেল উইন্ড অ্যাড করলে এখানে আপনি লিঙ্কটা দিয়ে জাস্ট এই এর মধ্যে আপনি টেল উইন্ডের একটা ফাংশন আছে, সেটা কল করে দিবেন। এটা হচ্ছে নিউজ প্রসেস, এখন বর্তমানে বিট এরকম ভাবে করতেছে। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা আমি যে বলছিলাম যে স্ট্রিক মোড দুইবার প্রিন্ট করে, আমি একটু দেখি তো এই যে কাউন্ট যেটা আসতেছে, এটা কয়বার প্রিন্ট করে।
এই যে দেখেন, এই যে একবার প্রিন্ট করছে, আবার প্রিন্ট করছে, ঠিক আছে, রিলোড দিই, দেখেন দুইবার প্রিন্ট করছে। এখন আমি এই যে মেইন ডট জেএসএক্স থেকে এই স্ট্রিক মোডটাকে তুলে দিই, তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমি আবার রিলোড দিই। এখন দেখেন সে একবার প্রিন্ট করতেছে। এটার রিজনই হচ্ছে এটা, যে স্ট্রিক মোড দুইবার চেক করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের ফার্স্ট একটা কম্পোনেন্ট বানাবো, এগুলাকে উঠাই দিই। ধরেন ফুল ফ্রেশ, এর নাম কি, হ্যালো, দিলাম হ্যালো। তাহলে আমার এখানে আমাদের একটাই কম্পোনেন্ট, যেটার নাম হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে দেখেন এই যে অ্যাপ ডট সিএসএস নামে একটা ফাইল লিঙ্ক করা, এটার স্টাইল যা আছে সব ফালাই দিই। মানে আমরা একটা ফ্রেশ একটা ডিজাইনের কাজ শুরু করি। আচ্ছা, আরো আছে, সেটা কোথায়, এই যে এখানে ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে। এখন আমরা এখানে কি করব আজকে, সাপোজ একটা নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করব। যেমন কম্পোনেন্টের এটা আমার একটা কম্পোনেন্ট, যেমন এটা আমার হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট, যেটা কিনা আমার মেইন ডট জেএসএক্স এর মধ্যে কল করা, ঠিক আছে। এখন আমি এইটার মধ্যে আবার আরেকটা কম্পোনেন্ট ইউজ করতে পারবো, আমি যদি সেটা নিচে লিখি। যেমন কম্পোনেন্ট লেখার প্যাটার্ন কি, কম্পোনেন্ট লেখার প্যাটার্ন কয়েক ভাবে লিখতে পারি। সেটা হচ্ছে আমি চাইলে এখানে ডিরেক্ট ফাংশন বা অ্যারো ফাংশন দিয়েও লিখতে পারি। যেমন আমি এখানে লিখি যে কার, ওকে, কার একটা ফাংশন, এভাবে লিখতে পারি, ঠিক আছে। এভাবেও আমার এটা কাজ করবে। আচ্ছা, আমরা ইজি ওয়েতে আগে লিখি। যেমন ফাংশন, আমরা ফাংশন কিভাবে লিখতাম, কার, এভাবে একটা ফাংশন লিখতাম। তারপরে এই ফাংশনটাকে আমরা এভাবে কল করতাম জাভাস্ক্রিপ্টের মেথড সিস্টেম অনুসারে। কিন্তু আমরা রিয়েক্টের মধ্যে, যেহেতু এটা আমাকে জেএসএক্স রিটার্ন করবে, সেক্ষেত্রে জেএসএক্স এর প্যাটার্ন অনুসারে আমাকে সি এর কারের সিটাকে ক্যাপিটাল করতে হবে। তখন সে এটাকে অ্যাজ আ কম্পোনেন্ট হিসেবে ট্রিট করবে, জেএসএক্স হিসেবে। এখন এটার মধ্যে আমি কি রিটার্ন করতেছি, আমি এটার মধ্যে রিটার্ন করতেছি হ্যালো দিয়ে। এটাকে, এটা আমার স্ট্রিং করে দিতে হবে। তাহলে এটা আমি কল করব কোথায়, এটাকে আমি, এটা আমি ধরেন আমার প্যারেন্ট কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট, তাহলে অ্যাপ কম্পোনেন্টের মধ্যে এটা দেখাইতে হবে। এখন এখানে দেখেন এই এরকম একটা, আমি এটাকে ডিভ হিসেবে যদি ইউজ করি, এভাবেও করতে পারি, রিটার্ন করে একটা ডিভ। এই যে ডিভ দেখতেছি, তারপরে এখানে একটা লেখা দেখতেছি, এগুলাকে রিয়েক্টের ভাষায় বলে জেএসএক্স। এগুলা কোনো এইচটিএমএল না, এইচটিএমএল এর মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে জেএসএক্স। যে আমি যদি এখানে মাউস নেই, দেখেন জেএসএক্স, এই যে এটা এখান থেকে এই যে ডিটেল এইচটিএমএল, প্রপস এইচটিএমএল, অ্যাট্রিবিউটস, এই যে এগুলা দেখেন, এই যে কম্পোনেন্ট প্যাটার্ন। আচ্ছা, এখন এটাকে আমি যদি প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে কল করব, আমি কি কার এভাবে কল করব, না, আমাকে কল করতে হবে এভাবে, এভাবে এইচটিএমএল এর মতো। এইচটিএমএল এর যে কি ক্লোজিং ট্যাগ যেটাকে বলে, যেমন এটা, এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। কিন্তু ক্লোজিং ট্যাগের এটা আগে থাকে, কিন্তু আমরা এটাকে কম্পোনেন্টের ক্ষেত্রে এটা পরে দিব। তাহলে আমরা এই কম্পোনেন্টটাকে আমি কি করলাম, প্রিন্ট করলাম, ঠিক আছে। প্রিন্ট করার পরে এই যে দেখেন আমার হ্যালো চলে আসছে। এবার এই হ্যালোর মধ্যে আমি যদি এখন H1 ট্যাগ দিয়ে কিছু একটা লিখি, হ্যালো কি লিখবে, হ্যালো কি আমি H1 ট্যাগ দিয়ে লিখলাম, এই যে দেখেন আমার হ্যালো চলে আসছে।
ঠিক আছে। তো এভাবে আমরা রিয়েক্টের আমাদের প্রথম কম্পোনেন্ট তৈরি করলাম। ঠিক আছে, ফার্স্ট কম্পোনেন্ট আমাদের এইটাই, কম্পোনেন্ট এটাই রিয়েক্ট, এর বাইরে আর কিছু না। ভাইয়া, আপনি তো শুরু থেকে দেখান নাই কিভাবে রিয়েক্ট সেট আপ করতে হবে, ফোল্ডার কিভাবে অন করতে হবে। আমাদের তো বুঝতে কষ্ট হচ্ছে হুম। জিনিসটা। এই যে আমি কিভাবে রিয়েক্ট সেট আপ করছি, আমি এখানে এই যে ভিট, আপনি গুগলে দিয়ে গিয়ে সার্চ করবেন কি ভিট রিয়েক্ট। ভিট অনেক কিছুই প্রোভাইড করে, আমরা রিয়েক্টে যেহেতু কাজ করব তাহলে ভিট রিয়েক্ট। তখন এই প্রথম যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন ভিটার। এখানে দেখেন তারা বিভিন্ন প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনস্টল করার প্রসেস বলে দিছে, এনপিএম, ইয়ার্ন, পিএনপিএম। ঠিক আছে, তা আপনার পিসিতে যে এনপিএম থাকার কথা। হ্যাঁ, এনপিএম, আপনি যখন নোড ইনস্টল করবেন, আমি সে প্রসেসটা দেখাই। নোড জেএসটাকে ইনস্টল করবেন। এই যে এখান থেকে এই যে গেট নোড জেএস, এখানে ক্লিক করে আপনি নোড জেএস প্যাকেজটাকে আপনার উইন্ডোজ এর জন্য ডাউনলোড করবেন। ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি কি আপনার পুরা সিস্টেমের মধ্যে, মানে আপনার উইন্ডোজের বা কম্পিউটারের মধ্যে কিন্তু আপনার নোটটা সেট আপ হয়ে যাবে। তখন আপনি এই কমান্ডটা ইউজ করতে পারেন, এনপিএমটা। আদারওয়াইজ কাজ করবে না। এখন যদি আপনি ইয়ার্ন ইউজ করেন তখন কি করবেন? তখন আপনি এই যে, মানে এনপিএম এর থেকে ইয়ার্ন ভালো, ইয়ার্ন এর থেকে পিএনপিএম ভালো। এখন এগুলোর কাজ কি? এনপিএম আপনার যে, আমরা যখন রিয়েক্টটা ইনস্টল করি তখন একটা নোড মডিউল ফোল্ডার ওপেন ক্রিয়েট করে। দেখেন অনেক ফাইল, এখানে অনেক ফাইল। এখন আপনার এই যে নোড মডিউলের এই জিনিসগুলা, পিএনপিএম অনেক হালকা সাইজ দেয়, এনপিএম একটু বেশি সাইজ দেয়, ইয়ান একটু কম দেয়, পিএনপিএম এখন বর্তমানে খুব ভালো পারফরমেন্স করতেছে। কিন্তু আমরা ইয়ান দিয়ে কাজ করব, ঠিক আছে। তো যখন আপনি ইয়ান কিভাবে সেটা ইনস্টল করবেন, ইয়ান ইনস্টল, এই যে ইনস্টলেশন, গুগল সার্চ করবেন, অলওয়েজ গুগল সার্চ করবেন। এই যে দেখেন npm ইনস্টল মাইনাস গ্লোবাল ড্যাশ ড্যাশ গ্লোবাল ইয়ার্ন। ঠিক আছে, তখন আপনার এটা আপনার ইয়ার্নটা ইনস্টল হয়ে যাবে। এখন আপনি তারপরে কি করবেন, এই কমান্ডটা নেবেন, এই কমান্ডটা ক্লিক করে এখানে কপি করে আপনি একটা টার্মিনাল ওপেন করেন। আপনার ওয়েবসাইটে তো টার্মিনাল আছে, সে টার্মিনালে গিয়ে বা এখানে লিখবেন টার্মিনাল। এই টার্মিনাল দিয়ে দেখবেন যে কোন পাথে আছেন আপনি। ঠিক আছে, ধরেন আপনি যে পাথে আছেন, আচ্ছা, ধরেন আপনি এই পাথে আছেন, আপনি ডেস্কটপে আছেন, তখন আপনি এটা পেস্ট করবেন। পেস্ট করে এন্টার দিবেন। এন্টার দিলে আপনার যে প্রসেস গুলা আপনার রেকর্ডেড আছে সেখান থেকে দেখবেন, সেই প্রসেস গুলা আপনার আসলে আপনার এই যে এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, এই সবগুলা ফাইল চলে আসবে। এই সবগুলা এই সবগুলা আসার পরে আপনি সোর্সে যাবেন। সোর্সে যাওয়ার পরে যে অ্যাপ ডট জেএসএক্স, এটাই হচ্ছে আমাদের মেইন ফাইল, এটা হচ্ছে প্যারেন্ট। এই প্যারেন্ট ফাইলে আপনার সবগুলা কম্পোনেন্ট, যতগুলা কম্পোনেন্ট বানান, আমরা আবার নেক্সট ক্লাসে আবার আরেকটু দেখবো যে আমরা রেন্ডারিং নিয়ে দেখবো, পিওর কম্পোনেন্ট নিয়ে দেখবো, কন্ডিশনাল রেন্ডারিং নিয়ে দেখবো, পাশাপাশি জাভাস্ক্রিপ্টটা যেগুলো দরকার সেগুলো আমি আবার রিকেপ করব। ঠিক আছে, আপনি কি প্রসেসটা বুঝছেন কিভাবে করবেন? কিছুটা বুঝছি, পুরোপুরি ক্লিয়ার হই নাই এখনো। পুরোপুরি আরেকবার ক্লিয়ার? যদি আপনি ছোট করে বলে দিতেন। আচ্ছা, ছোট করে বললাম। আপনি প্রথমে দেখবেন, আপনি প্রথমে কি ইনস্টল করবেন, নোট নোট জেএস ইনস্টল করবেন। চলে যাবেন নোট জেএস এর ওয়েবসাইটে। তখন এই যে নোট জেএস এর ওয়েবসাইটে গিয়ে আপনার এই যে উইন্ডোজ ইনস্টল একটা ফাইল আছে, সেটা উইন্ডোজের যেভাবে মানে সাধারণ সফটওয়্যার যেভাবে ইনস্টল করে, এটা প্রসেস সেম। ইনস্টল করার পরে আপনার পুরো উইন্ডোজের মধ্যে আপনার নোট সেট আপ হয়ে যাবে। তারপরে চলে যাবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে আপনি কি করবেন, আচ্ছা ধরেন এনপিএম আপনার তখন আর ইয়ান লাগবে না, তখন আপনি এটাকে কপি করবেন।
কপি করে টার্মিনালের মধ্যে গিয়ে পেস্ট করবেন। এভাবে পেস্ট করবেন, পেস্ট করে এন্টার দিবেন। এন্টার দিতে দিতে দিতেই থাকবেন, ঠিক আছে? বাকি প্রসেস গুলো দরকার নেই। যখন আপনি এন্টার দিতে দিতে থাকবেন, তখন আপনার একটা পর্যায়ে এসে দেখাবে যে আপনি কি রিঅ্যাক্ট ইনস্টল করতে চাচ্ছেন কিনা। তখন আপনি একটু আচ্ছা আমি আপনার দেখাই। ধরেন npm create byte, আচ্ছা, এই যে ইনস্টল হয়েছে না? এবার আপনার হচ্ছে প্রজেক্টের নাম জিজ্ঞাসা করবে, যেমন আমার এটাই ই কমার্স প্রজেক্ট। এন্টার। এখন এখানে দেখাচ্ছি কি আপনি কি ইনস্টল করবেন, বেল্ট নাকি অ্যাঙ্গুলার নাকি অন্য কিছু। আমি কি করব? রিয়্যাক্ট। আমি কি ইনস্টল করব? রিয়্যাক্ট ইনস্টল করব। তখন এই রিয়্যাক্টের মধ্যে এখন রিয়্যাক্টে কি আপনি টাইপস্ক্রিপ্ট ইউজ করবেন নাকি শুধু জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন? আমরা তো এখানে টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি না। তাহলে আমি এই যে কিবোর্ডের অ্যারো কি দিয়ে আপ এন্ড ডাউন করে, যখন এই যে জাভাস্ক্রিপ্টে এসে এন্টার দিব, এন্টার দিয়ে আবার এন্টার দিব, তারপর আবার এন্টার দিব, তারপরে আর কোনো কাজ নেই। তখন সে এই প্রসেসটা চালায় যাবে। চালায় যাওয়ার পরে আপনি যে ডিরেক্টরির মধ্যে এই কমান্ডটা রান করছেন সেখানে এই ফাইলগুলো চলে আসবে। ক্লিয়ার? মানে প্রতিটা প্রজেক্টের জন্য কি আলাদা আলাদা ভাবে এভাবে করতে হবে? জি 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 জি। আচ্ছা। আর এখানে একটা কম্পোনেন্ট বলে একটা কি কিছু বলছিলেন, ওইটা মূলত একটু ইয়ে করে দিই, কম্পোনেন্টটা এটা কি? এটা হ্যাঁ হ্যাঁ, আমাদের সকল কম্পোনেন্ট এখানে রাখবে, ওই রাখবে বলছিলেন আর কি, কম্পোনেন্টটা কি মূলত? না, আচ্ছা, কম্পোনেন্টটা বলতে যেমন আমি এই একটা ওয়েবসাইটে আসলাম, হ্যাঁ। এখন এই ওয়েবসাইটটাই আমি যদি এক্সাম্পল, আমি আরেকটু ইজি ওয়েবসাইট দেখ। আচ্ছা, ধরেন এইটা, ধরেন আপনার এই একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে কয়েকটা পার্ট আছে। উম দেখাই, এখানে কয়েকটা পার্ট আছে। যেমন আমি পুরোটাকে, এবার এটাকে আপনি ভাগ করেন, ঠিক আছে? প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাগ করেন। যেমন আমি এটাকে ভাগ করতে পারি। আপনি ওয়েবসাইটে তো হেডার ফুটার তো বুঝেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, ডিভ হেডার ফুটার এগুলা তো হ্যাঁ হ্যাঁ, এই মানে ধরেন আলাদা আলাদা এটাকে, ডিভ এর কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এইটা একটা আর আমার সেকশনের হেডার। কথা বলছেন? পার সেকশন, রাইট। সেকশনের মধ্যে আবার কম্পোনেন্ট আছে। এখন হ্যাঁ দেখেন হ্যাঁ, আমি ওইটাতে আপনাকে থাকে। বোঝাচ্ছি যে এটা আমার একটা পুরো কি হেডার, হেডার কম্পোনেন্ট, তাহলে এটার নাম কি হেডার। এবার হেডারের মধ্যে আবার আছে কি লোগো, ঠিক আছে? তাহলে লোগো আরেকটা কম্পোনেন্ট। আবার এটার মধ্যে আছে কি মেনু আইটেম, তাহলে মেনু আইটেমস একটা কম্পোনেন্ট। আবার এটা কি সার্চ, আবার এটা কি সার্চ, তাহলে সার্চও একটা কম্পোনেন্ট। আবার এটা এখানে কি বাটন, এটাও একটা কম্পোনেন্ট। এবার বুঝতে পারছেন? জি ভাই, এবার এগুলো সব কিছু কি আলাদা আলাদা ভাবে রিয়েক্টে আলাদা আলাদা ভাবে করতে হবে? রিয়েক্টে করতে হবে, রাইট রাইট। যেমন আমি এখানে আচ্ছা। কি কি পাইছি, লোগো পাইছি, তারপর মেনু আইটেমস পাইছি, তারপরে সার্চ পাইছি, বাটন পাইছি, হ্যাঁ। তাহলে আমি যদি এখানে কি কি পাইলাম বলেন তো? প্রথমে আমি কি পাইছি হেডার, তাহলে হেডার পাইলাম। তারপরে কি পাইছি লোগো। তারপরে কি পাইলাম মেনু আইটেমস। তারপরে বাটন, বাটন কম্পোনেন্ট। তাহলে এই যে সবগুলোতে আমি আলাদা আলাদা লিখলাম, এখন এই সবগুলো আমার কোথায় আছে? আমি যদি এই লেআউটটা দেখি, হেডারের মধ্যে আছে, রাইট? তাইলে এই সবগুলো আমাকে কল করতে হবে কোথায়? লোগো। তাইলে আমরা কিভাবে কম্পোনেন্ট কল করি? এই স্টাইলে, হ্যাঁ। এটা কার্লি ব্রেস দিয়ে। তাহলে আমার হেডারের মধ্যে প্রথমে আসতেছে আমার লোগো। এখন তারপর আসতেছে কি, তারপর মেনু আইটেমস। তাহলে আবার কার্লি ব্রেস দিয়ে মেনু আইটেমস। এখন দেখেন এখানে একটা ইরর থ্রো করতেছে। ইরর থ্রো করার কারণ কি? রিয়েক্ট কম্পোনেন্ট অলওয়েজ একটা জিনিসে রিটার্ন করতে পারে, কিন্তু আমি এখানে দিয়ে দিছি কি দুইটা জিনিস, দুইটা কম্পোনেন্ট। তো সেই জন্য আমরা এটাকে কি করতে পারি, একটা ডিপ দিয়ে মুড়াই দিতে পারি।
একটা ডিপ দিয়ে এরকম এটা ভাবে। কি ক্লাস বা আইডি দিয়ে কল করা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আইডি টাইডি এটা কি? কিছুই না, আপনার আচ্ছা। ডিরেক্ট কল করবেন, সে নিজের ভাবে নিজে আপনার এটা প্রিন্ট করে দিবে, ঠিক আছে। এখন আমি হেডারটাকে যদি আমি আলাদা ধরেন এটাকে আমি সেপারেট কম্পোনেন্ট ভাবলাম, হ্যাঁ। এখন এই হেডারের মধ্যে তো আমার চাইল্ড কম্পোনেন্ট আছে। এখন আপনার এই হেডারের যে লোগোটা, এই লোগোটা তো আপনার শুধু হেডারে আছে যে তা না, এটা তো অন্য জায়গায়ও থাকতে পারে, পারে না? এই যে দেখেন ফুটারও আছে। তাইলে কি আপনি ফুটারের জন্য একবার কল করবেন, মানে একবার ইমেজ ট্যাগ ইউজ করবেন, আবার হেডারের জন্য ইমেজ ট্যাগ ইউজ করবেন? রিয়েক্ট এটা প্রয়োজন নেই। আপনি যেরকম হেডার কম্পোনেন্ট রাখছেন, আপনি সেম ভাবে আপনি ফুটার কম্পোনেন্ট ক্রিয়েট করে এই ফুটারের মধ্যে আপনি সেম লোগো কম্পোনেন্টটা কল করে দিতে পারেন। আপনার আর দুইবার এইচটিএমএল সিএসএস কোড করতে হলো না। ক্লিয়ার? এটা আমরা সামনে আরো ভালোভাবে বুঝবো, আমি জাস্ট একটা ধারণা দিতেছি আজকে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে বাটন আছে, এখানে বাটন আছে, এখানেও বাটন আছে। তাহলে এই বাটন আর এই বাটন এগুলা কালার টালার সবকিছু দেখতে সেম না? তাহলে আপনি একটা বাটন বানাবেন, বাটন বানায় শুধু আপনি এই যে ভিতরে লেখাগুলো আমি দেখাবো কিভাবে প্রপস এর মাধ্যমে পাস করে, ঠিক আছে। এগুলাকে বলে রিইউজেবল কম্পোনেন্ট, ঠিক আছে। কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে কমন কম্পোনেন্ট আর একটা হচ্ছে রিইউজেবল কম্পোনেন্ট। ক্লিয়ার? হ্যাঁ জি, ভাই, বুঝতে ক্লিয়ার। পারছি। হুম, ঠিক আছে। এবারে আপনি যে এবার হেডার কম্পোনেন্টটা যে দিলেন, এখন আপনার রিয়েক্ট তো চিনে শুধু আপনার অ্যাপ ডট জেএসএক্স কে, এই এই কম্পোনেন্টটাকে। কেন এই কম্পোনেন্টটাকে চিনে? এই যে আমার মেন জেএসএক্স এর মধ্যে কিন্তু এটাকেই দেখানো, আমার মেন ডট জেএসএক্স এ কিন্তু এই হেডার কে দেখানো নাই, সে কিন্তু এটাকে চিনেই না। তাহলে এটাকে চিনাইতে হলে আমাকে কি করতে হবে?